গল্পের শুরুতে ইহান নামের এক ছেলেকে অপারেশন থিয়েটারে দেখানো হয়। সে ব্রেইন ক্যান্সারে আক্রান্ত। কোনো ব্যক্তির এই রোগ হলে বাঁচার সম্ভাবনা খুবই কম থাকে, তবে সাইড ইফেক্ট কিছুটা কমানোর জন্য বিশেষ এক ব্রেন সার্জারি করতে হয়। ডক্টররা তার সব রিপোর্ট চেক করার পর সেই ব্রেন সার্জারি শুরু করে দেয়। সৌভাগ্যবশত অপারেশনটা সফল হয়ে যায়, কিন্তু যে কোনো সময় এই রোগটা আবারও বৃদ্ধি পেয়ে হঠাৎ তার মৃত্যু হতে পারে। এই কারণে সে খুবই হতাশায় ভুগছিল। এভাবেই 2 বছর পার হয়। ইহানের মা মিস লি রেগুলার চেক আপের জন্য ইহানকে হসপিটালে নিয়ে আসে। ডক্টর রিপোর্ট দেখে বলে আপাতত সবকিছু নর্মাল আছে, এখনো পর্যন্ত ক্যান্সার তেমন বৃদ্ধি পায়নি, কিন্তু যে কোনো সময়ে এটা আবারও বৃদ্ধি পেতে পারে। এই শুনে ইহান কিছুটা অভিমান করে বসে। আসলে সে একই ধরনের কথা গত কয়েক বছর যাবৎ বারবার শুনে আসছে, তাই সে বাহিরে এসে দাঁড়িয়ে থাকে। তখনই সে ওয়েটিং এরিয়ায় একটি বাচ্চা মেয়েকে খেলাধুলা করতে দেখে। সেই ছোট্ট মেয়েটারও ক্যান্সার ছিল, ফলে তাকে নির্দিষ্ট সময় হসপিটালে এসে চিকিৎসা নিতে হয়। ইহান সেই মেয়েটাকে দেখে এই পৃথিবীকে আরো বেশি ঘৃণা করতে শুরু করে। এদিকে মিস লি ডক্টরকে বলতে থাকে ইহান আসলে ইন্ট্রোভার্ট টাইপের মানুষ, মানে একটু লাজুক প্রকৃতির। এজন্য সে কারোর সাথে কথা বলতে পছন্দই করে না। আর ক্যান্সারের কারণে সে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছিল, যে কারণে তার পুরনো বন্ধুগুলোর সাথেও যোগাযোগ নেই। তবে কিম নামের একজন ছেলে তাদের বাড়িতে আসে প্রতিদিন, যে কিনা ইহানের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে। তাকে মোটিভেট করার অনেক ট্রাই করতে থাকে, কিন্তু ইহান কোনো গুরুত্ব দেয় না। ডক্টর মিস লিকে পরামর্শ দেয় ইহানকে যে করেই হোক সামাজিক করে তুলতে হবে, তাহলেই সে বেঁচে থাকার জন্য মোটিভেশন ফিরে পাবে। এরপর মিস লি ইহানের অনেকগুলো ওষুধ কিনে গাড়িতে গিয়ে বসে, কিন্তু তাদের গাড়িটা পার্কিং এরিয়ায় 5 মিনিটের বেশি রাখার জন্য সিকিউরিটি গার্ড এক্সট্রা টাকা চাইতে থাকে। মিস লি বলে মাত্র 5 মিনিটের জন্য কোনো টাকা দিতে পারবো না। সিকিউরিটি গার্ড বলে এটা আমাকে বললে হবে না, কম্পিউটারে 5 মিনিটের হিসেব দিতে হবে। কিন্তু তবুও মিস লি অজুহাত দেখিয়ে কম টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। বাড়িতে ইহানের বাবা মিস্টার জিয়ান ডিনার রেডি করে তাদের জন্য অপেক্ষা করছিল। সে একটি বেসরকারি জব করে। তার অফিস ছুটি হলেই দ্রুত বাড়িতে চলে আসে আর খুবই সুস্বাদু খাবারের আইটেম তৈরি করে। আসলে সে তার স্ত্রীর কাজে সব সময় সাহায্য করে থাকে। খাবার খাওয়ার সময় মিস লি তার স্বামীর সাথে ঝগড়া শুরু করে দেয়, কারণ সে রান্নায় অনেক দামি সবজি ব্যবহার করেছে। মিস লি ছোট একটা ব্যাংকে সাধারণ পদে চাকরি করে, তবে বর্তমানে সে ইহানের দেখাশোনা করতে ব্যস্ত থাকায় প্রত্যেক মাসে তার বেতন থেকে কিছু টাকা কেটে নেওয়া হয়। আবার ইহানের ওষুধ কিনতেও অনেক টাকার প্রয়োজন পড়ে, তাই সে হিসেব করে টাকা খরচ করতে চায়। সব মিলিয়ে ইহান খুবই কষ্ট পেত তার পরিবারের এই অবস্থা দেখে, কারণ সে ভাবে তার যদি ওই রোগটা না হতো তাহলে তার পরিবার স্বাভাবিক জীবনযাপন করতে পারত। তাই সে মন খারাপ করে খাবার টেবিল থেকে উঠে যায়। তখনই কিম তাদের বাড়িতে আসে। সে ক্যান্সার পেশেন্টদের জন্য একটি মোটিভেশন বা সাপোর্ট গ্রুপের অ্যাডমিন হিসেবে দায়িত্ব পালন করে। সে ইহানকে নিজের বন্ধু হিসেবে দেখে। সে তাকে বলে আগামীকাল আমার বাড়ির ছাদে একটা ছোট্ট অনুষ্ঠান হবে, তুমি চাইলে সেখানে আসতে পারো। কিন্তু ইহান তার কথায় গুরুত্ব দিচ্ছিল না। সে মোবাইলে গেম খেলা ব্যস্ত ছিল। কিম তাকে জানায় একজন ক্যান্সার পেশেন্ট কয়েকদিন আগে মৃত্যুবরণ করেছে। তার শেষ ইচ্ছে ছিল তাদের গ্রুপের সবাই যেন তাকে শেষ বিদায় জানাতে একটি কসপ্লে পার্টির আয়োজন করে, মানে যেমন খুশি তেমন সাজু খেলার মতো একটি পার্টি। কিন্তু ইহান এই কথা শুনে আরো বেশি হতাশ হয়ে পড়ে আর তার রুমে গিয়ে শুয়ে থাকে। তখনই সে একটি অজানা মেয়েকে কল্পনা করতে থাকে। আসলে ব্রেনের সার্জারি করানোর পর থেকেই এই দৃশ্যটি বারবার তার কল্পনায় আসছিল। তার স্বপ্নের মধ্যে খুবই সুন্দরী এক মেয়েকে দেখা যেত, কিন্তু মেয়েটার চেহারা এখনো সে ভালোভাবে দেখতে পায়নি। ডক্টর বলতো এটা তার এক ধরনের হ্যালুসিনেশন বা কল্পনা মাত্র। এর পরের দিন সকালবেলা ইহান ঘুম থেকে উঠে কিমের বাড়িতে চলে যায়। সেখানে বাকি সব পেশেন্টরা কসপ্লে পার্টি করছিল, আর যে যার মতো করে ওই মৃত ব্যক্তির উদ্দেশ্যে স্পিচ দিচ্ছিল। অপরদিকে ইহান এসব কিছু ভিডিও কলে তার মাকে দেখাচ্ছিল। আসলে সে এই অনুষ্ঠানকে একটা ফান হিসেবে দেখছিল। তখনই হঠাৎ করে তার সাথে ইউন নামের এক মেয়ের ধাক্কা লাগে আর তার মোবাইলটি ইউনের কস্টিউমের ভিতরে ঢুকে যায়। ইহান দ্রুত সেটা বের করার চেষ্টা করে, কিন্তু এর ফলে ইউন খুবই রাগান্বিত হয়ে যায় আর ইহানকে অনেক কথা শোনায়। এদিকে মোবাইলে এখনো ইহানের মা কথা বলে যাচ্ছিল। সে ইহানকে হাসি খুশি থাকার পরামর্শ দিতে থাকে আর সবার সাথে ভদ্র ব্যবহার করতে বলে। এরপরেই ইউন ওয়াশরুমে চলে যায় আর মোবাইলটা তার কস্টিউম থেকে বের করে ইহানকে দিয়ে দেয়। সে মোবাইলটা হাতে নিয়ে চলে যেতে থাকে। ইউন বলে ওঠে তোমার মা হাসি খুশি থাকতে বলেছিল তোমাকে, তুমি তো একদমই অভদ্র। এই শুনে ইহান রাগান্বিত হয়ে তাকে ধন্যবাদ দিয়ে চলে আসে। বাড়িতে যাওয়ার সময় মিস লি দেখে ইউনের স্কুটি নষ্ট হয়ে গিয়েছে।
তাই সে ইউনকে লিফট দেওয়ার জন্য গাড়িতে বসতে বলে, কিন্তু ইহান একটু লজ্জাবোধ করছিল। এরপরেই ইউন গাড়িতে উঠে ইহানের পাশে গিয়ে বসে পড়ে আর মিস লি এর সাথে গল্প করতে থাকে। মিস লি তার ফ্যামিলি সম্পর্কে জানতে চায়। ইউন বলে, আমার বাবা একজন গাড়ির মেকানিক আর আমাদের একটা নিজস্ব গ্যারেজ আছে। মিস লি ইউনের সাথে ইহানকে গল্প করতে বলে। সে চাইছিল ইউনের সাথে যেন ইহানের বন্ধুত্ব হয়ে যায়, কিন্তু ইহান প্রথমে বিরক্ত বোধ করতে থাকে। এক পর্যায়ে সে রাগান্বিত হয়ে ইউনের দিকে তাকিয়ে বলে ওঠে, আমার ব্রেন ক্যান্সার আছে। এই শুনে ইউন একদমই স্বাভাবিকভাবে আচরণ করে আর তাকে বলে, এতে কি হয়েছে? আমারও ক্লাস 5-এ ব্রেন ক্যান্সার হয়েছিল আর তোমার থেকে অনেক বেশি পরিমাণে বেড়ে গিয়েছিল। এই শুনে ইহান খুবই অবাক হয়ে যায়, কারণ সে এতদিন ভেবেছিল তার রোগের বিষয়ে জানার পর তার সাথে কেউ বন্ধুত্ব করবে না। ইহান বাড়িতে এসে ইন্টারনেটে ইউনের আইডি সার্চ করতে থাকে। ইউন প্রতি রাতেই লাইভ স্ট্রিমিং করত। লাইভে এসে কয়েক ধরনের খাবারের আইটেম মিক্স করে একটা জুস তৈরি করে, কিন্তু সে এই স্বাদহীন জুসটা খায় না। আসলে সে শুধু ফলোয়ার বৃদ্ধির জন্য এরকম অদ্ভুত কাজ করছিল। তবে ইউন গুড বাই বলার আগে গ্রুপের মধ্যে জানিয়ে দেয়, আগামীকাল মিস্টার কং নামের একজন মোটিভেশনাল স্পিকার আমাদের গ্রুপের সবাইকে উৎসাহিত করতে আসবে, তাই সবাই সঠিক সময়ে কিমের বাড়ির ছাদে চলে আসবেন। হ্যালো বন্ধুরা, আজ আমি 1xBet নামক একটি অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই, যেটা সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার। পিএসজি এবং সিরিয়া এই অ্যাপের স্পন্সর। এই অ্যাপে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং সেই ম্যাচটি লাইভ দেখতে পারবেন। আপনি স্কোরের ভবিষ্যৎবাণী করে বাজি ধরতে পারেন, যেমন কোন দল জিতবে, কোন দল কত রান করবে এবং কে সর্বোচ্চ স্কোর পাবে, এবং BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক কিছুর মতো নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এছাড়াও বিভিন্ন ধরনের গেম রয়েছে, আপনি যা খুশি তা বেছে নিতে পারেন। এবং রেজিস্ট্রেশন করার সময় প্রচার কোড CINEHOL ব্যবহার করে প্রথমবার জমাতে 13,000 টাকা পর্যন্ত পান। আপনি সহজেই পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলতে পারবেন। অনেকদিন ধরে এটা ব্যবহার করছি, আপনিও ব্যবহার করতে পারেন। তাহলে আর দেরি কিসের? পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে রেজিস্টার করুন। আর রেজিস্ট্রেশন করার সময় প্রোমো কোড CINEHOL ব্যবহার করুন এবং বোনাস জিতুন। এর পরের দিন ইহান কিমের বাড়ির ছাদে চলে আসে। সেখানে মিস্টার কং সবাইকে উদ্দেশ্য করে মোটিভেশনাল স্পিচ দিচ্ছিল। সে বলে, একদিন এমন এক মিরাকেল হবে যা আপনাদের দুঃখের জীবনটাকে সুখের জীবনে পরিণত করে দিবে। অপরদিকে ইহান এসবে গুরুত্ব দিচ্ছিল না। সে শুধু ইউনকে দেখার জন্য এখানে এসেছে। আসলে সে নিজের মনের অজান্তেই ধীরে ধীরে ইউনকে পছন্দ করা শুরু করেছে। অপরদিকে কার কি রোগ আছে সেটা বলার জন্য মিস্টার কং পেশেন্টদেরকে এক এক করে সামনে ডাকে। কেউ বলছিল তার ব্রেস্ট ক্যান্সার আছে, আর কেউ বলে যে তার পায়ে একটা টিউমার আছে, কিন্তু সবাই এই নিয়ে তেমন দুঃখ প্রকাশ করছিল না। এই রোগগুলো তাদের জীবনের একটা অংশ হয়ে গিয়েছিল। তারা এই রোগগুলোর সাথে মানিয়ে নিতে শিখেছে। এরপরেই ইহানকে সামনে ডাকা হয়। সে সবাইকে উদ্দেশ্য করে বলতে থাকে, আমাদের রোগগুলো প্রাইভেট একটা বিষয়, এগুলো সবার সামনে প্রকাশ করে কোনো লাভ হয় না, উল্টো এতে আমাদের কষ্ট আরো বেড়ে যায়। এরপরেই সে মিস্টার কংকেও অপমান করতে থাকে। সে বলে, এই মিস্টার কং একজন ভণ্ড স্পিকার। সে শুধু তার লেখা মোটিভেশনাল বইগুলো বিক্রি করার উদ্দেশ্যে এখানে এসেছে, আপনাদের উৎসাহিত করতে আসেনি। সে আরো বলে, আমাদের জীবনে কখনো মিরাকেল বা অলৌকিক ঘটনা হয় না, তাই সুস্থ জীবনের কোনো আশা রেখেও লাভ নেই। এসব শুনে ইউন খুবই রাগান্বিত হয়, কারণ সে অনেক কষ্টে মিস্টার কংকে এখানে আসার জন্য রাজি করিয়েছিল। এই নিয়ে তাদের দুজনের মধ্যে ঝগড়া সৃষ্টি হলে ইহান খুবই রাগারাগি করে সেখান থেকে বেরিয়ে আসে। এরপর সে তার মায়ের সাথে সবজি কিনতে বাজারে চলে যায়। তখনই ইউন তাকে ফোন করে। সে বলে, তোমার ভিন্ন ধরনের চিন্তা ভাবনা আমার এক সাংবাদিক বন্ধুর পছন্দ হয়েছে। সে তোমার একটা ইন্টারভিউ নিতে চায়। আসলে মুদ্রার অপর পিঠটাও সমাজে তুলে ধরা প্রয়োজন, এর জন্যই সে ইন্টারভিউ নিতে চাইছিল। ইহান তার অফারে রাজি হয়। এরপরেই ক্যামেরার সামনে বসে সে ইন্টারভিউ দিতে শুরু করে, কিন্তু সে খুবই নার্ভাস হয়ে যাচ্ছিল। তাই ইউন বলে, সবার সামনে তখন যেভাবে কথা বলেছিলে সেভাবেই ইন্টারভিউ দাও। তোমার মনের ভেতরে যে ভিন্ন ধর্মী চিন্তা রয়েছে সেটা প্রকাশ করো। সে একটা গিফটও নিয়ে এসেছিল ইহানের জন্য, কিন্তু ইহান ধরে নেয় যে ইউন তাকে ব্যবহার করছে। সে সমাজে একটা নেগেটিভ উদাহরণ হিসেবে থেকে যাবে। এই কারণে রাগান্বিত হয়ে সে ওই সাংবাদিককে বের হয়ে যেতে বলে। এরপর ইউনের সাথেও ঝগড়া শুরু করে দেয়। ইহান নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে ফ্রিজ থেকে অনেক রকমের খাবারের আইটেম বের করে আর সেগুলো মিক্স করে সে জুস তৈরি করে। সেটা ইউনকে খেতে বলে, কারণ সে জানে ইউন শুধু ফলোয়ার বাড়ানোর জন্য এই কাজ করেছিল। সে কখনোই এই স্বাধীন জুসটা খাবে না। তবে ইউন বুঝে যায় ইহান তার লাইভ স্ট্রিমিং ফলো করে, আর আগের
লাইভে তার রিকোয়েস্ট শুনেই ইহান স্পিচ শুনতে ছাদে গিয়েছিল। ইউন তারপর বাড়িতে চলে যায়। রাতের বেলা ইহান আবারও ইউনের লাইভ স্ট্রিমিং দেখতে বসে পড়ে। তখন ইউন আবারও সেই জুসটা তৈরি করে আর সবার সামনে খেয়ে নেয়। এরপর সে ইহানের কাছে ক্ষমা চায়। ইহান তার এমন কাণ্ড দেখে খুবই শকড হয়ে যায়। কিছুক্ষণ পর ইউন তাকে মেসেজ করে বলে, আগামীকাল আমি তোমাকে ট্রিট দিব, দুপুরে আমাদের গ্যারেজে চলে এসো। এর পরদিন দুপুরবেলা ইহান সুন্দর একটা ড্রেস পরে ইউনদের গ্যারাজে পৌঁছায়। সেখানে ইউনের বাবা মিস্টার লাউসুনের সাথে তার পরিচয় হয়। এরপর তারা গল্প গুজব শুরু করে। মিস্টার লাউসুন ইহানকে ছোটখাটো ম্যাজিক ট্রিক্সও দেখায়। তারপর ইহান ইউনের রুমে আসে। বিভিন্ন মেশিনের বাক্স ওই রুমের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল, মানে রুমটা খুবই নোংরা ছিল। অপরদিকে ইউন রেডি হতে থাকে। ইহান তাকে জিজ্ঞেস করে, তোমার চুল কি এখনো পড়ে যায়? ইউন উত্তরে বলে, এখন আর তেমন সমস্যা হয় না, তবে মাঝে মাঝে একটু মাথা ব্যথা হয়। এই কারণে সে এখনো রেগুলার চেক আপ করতে হসপিটালে যায়। এরপরেই ইউন তাকে জানায় সেও মিস্টার কং এর মোটিভেশনাল স্পিচে তেমন একটা বিশ্বাস করত না, তবে পেশেন্টরা তার আবেগী কথাবার্তা শুনলে বেঁচে থাকার আশা খুঁজে পায়। এতে তাদের দেহের রোগটা কমে না গেলেও সেই রোগের সাথে ফাইট করার একটা শক্তি কাজ করে। এজন্যই সে মিস্টার কংকে ইনভাইট করেছিল। এদিকে ইহান ইউনের দিকে মুগ্ধ হয়ে তাকিয়েছিল। আসলে সে এখন ইউনকে পুরোপুরিভাবে পছন্দ করা শুরু করেছে। এরপরেই দেখানো হয় ইউন সুন্দর একটা ড্রেস পরে ইহানকে নিয়ে বেরিয়ে পড়েছে। ইউন প্রথমে তার স্কুটিতে করে ইহানকে একটা রেস্টুরেন্টে নিয়ে যায় আর তার পছন্দের খাবারটা ইহানকে ট্রিট হিসেবে খেতে দেয়। খাবার খাওয়া শেষ হলে ইউন তাকে নিয়ে একটা চিড়িয়াখানায় চলে আসে। রাতের বেলা সব জীবজন্তু ঘুমিয়েছিল, তাই ইউন একটি জায়গায় চাদর বিছিয়ে সেখানে শুয়ে পড়ে আর ইহানের সাথে গল্প করতে থাকে। ইহান তার ওই অদ্ভুত স্বপ্নের বিষয়ে ইউনকে জানিয়ে দেয়। সে বলে, আমি সব সময় একটা অজানা মেয়েকে কল্পনায় দেখতে পাই, হতে পারে এটা আমার ভবিষ্যতের কোনো মোমেন্ট। ইউন বলে ওঠে, ভবিষ্যৎ বলতে আসলে কিছু নেই, আমাদের জীবনে বর্তমানটাই আসল। এভাবে গল্পগুজব করতে করতে তারা খুবই সুন্দর মুহূর্ত কাটায়। এরপর ইউন তার স্কুটিতে করে ইহানকে বাড়িতে ড্রপ করতে আসে। ইহান বলে, এর পরের বার আমি ট্রিট দিব। এরপর সে ইউনকে রাস্তা দেখিয়ে দেয়। অপরদিকে তার বাবা মা জানালা দিয়ে তাদের দুজনকে কথা বলতে দেখছিল। এই দেখে তার মা খুবই আনন্দিত হয়, কারণ অবশেষে ইহানের কারো সাথে বন্ধুত্ব হয়েছে। এর পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট করার সময় ইহানের ফোনে ইউনের মেসেজ আসে। সেখানে লেখা ছিল, আজকে একটু দেখা করতে পারবে? আমি একজনের সাথে তোমাকে পরিচয় করিয়ে দিব। এই দেখে ইয়ান দ্রুত রেডি হয়ে বেরিয়ে পড়ে। ইউন তাকে একটা জিমে নিয়ে আসে আর তাকে হান নামের এক বডি বিল্ডারের সাথে পরিচয় করিয়ে দেয়। সে খুবই ফেমাস একজন ব্যক্তি, যে কিনা দেশ বিদেশের বিভিন্ন জায়গায় অ্যাডভেঞ্চার করতে যায়। সোশ্যাল মিডিয়াতে তার অনেক ফলোয়ার্স রয়েছে। ইহানের স্বপ্ন ছিল সে পৃথিবীর সুন্দরতম স্থানগুলোতে অ্যাডভেঞ্চার করতে যাবে, কিন্তু তার অসুস্থতার কারণে সে এর কোনোটাই করতে পারেনি, আর এর ফলে সে অনেক বেশি দুঃখী ছিল। অপরদিকে ইউন হানের অনেক বেশি প্রশংসা শুরু করে, যেটা আবার ইহানের পছন্দ হচ্ছিল না। সে খুবই জেলাস ফিল করছিল, তাই সে অভিমান করে ভারী মেশিনগুলো দিয়ে ব্যায়াম করতে এগিয়ে যায়। স্বাভাবিকভাবেই জিমের তো ভারী মেশিন দিয়ে তার ব্যায়াম করা সম্ভব নয়, তবে সে চেষ্টা করতে থাকে। এক পর্যায়ে সে খুবই ক্লান্ত হয়ে হাল ছেড়ে দেয়। রাগান্বিত হয়ে জিম থেকে বেরিয়ে আসে। ইউন তাকে পেছন থেকে থামানোর চেষ্টা করে। ইহান রেগে বলে, তুমি আমাকে নিচু দেখানোর জন্য এখানে নিয়ে এসেছো, তাই আমি এখান থেকে চলে যাচ্ছি। ইউন বলে, মোটেও তেমনটা নয়, বরং আমি তোমাকে মোটিভেট করতে চেয়েছিলাম। আর হানের সাথে দেখা করার জন্য তাকে অনেকগুলো মেসেজ করতে হয়েছে, যে কেউ চাইলেই তার সাথে দেখা করতে পারে না। এই শুনে ইহান বলে ওঠে, তুমি শুধু ছেলেদের সাথে মেসেজ চ্যাটিং করতে পারো, আর কিছু তোমার দ্বারা সম্ভব না। এই কথা শুনে ইউন খুবই রাগান্বিত হয় আর ইহানকে বলে, বুঝতে পেরেছি, এখন তুমি খুবই জেলাস ফিল করছো। এই বলে সে অভিমান করে বাড়িতে চলে যায়। ইহানও বাড়িতে গিয়ে ল্যাপটপে টাইম পাস করতে থাকে। এভাবেই দিন গড়িয়ে রাত হয়। ইউন এবং ইহান একে অপরের সাথে কোনো কথা বলছিল না, কিন্তু ডিনারের পর হঠাৎ করেই ইউনের মেসেজ আসে আর ইহান দৌড়ে বেরিয়ে যায়। ইউন তাকে একটা মাছের বাজারে নিয়ে আসে। সে বলে, আমরা সরাসরি টুরিস্ট স্পটগুলোতে না যেতে পারলেও সেই জায়গাগুলোর অনুভূতি কিছুটা হলেও নিতে পারি। এই বলে সে ইহানের চোখ বন্ধ করে দেয়। এরপর তারা ওই মাছের বাজারের একদম মাঝ বরাবর হাঁটতে থাকে। ইউনের বন্ধুরা ওই বাজারটাকে একটা সি বিচের মতো ফিল করানোর জন্য নানা রকম ট্রিক্স ইউজ করে। এরপর ইউন তাকে একটা কোল্ড স্টোরেজে নিয়ে আসে আর মেঝেতে কয়েকটা পেঙ্গুইনের পুতুল রেখে দেয়। এই জায়গাটাকে সে একটা বরফের দেশের মতো ফিল করানোর চেষ্টা করছিল। এর পরের দিন তারা ছাদে উঠে পাহাড়ে ওঠার ফিল নেয়ার চেষ্টা করে। এরপর বালির উপর শুয়ে মরুভূমির অনুভূতি নিতে থাকে। তারপর একটা পার্কে এসে ওয়াটারফলের অনুভূতি নেয়। তারা একসাথে খুবই সুন্দর একটা সময় কাটাচ্ছিল। ইহানের অ্যাডভেঞ্চার করার স্বপ্ন পূরণ করতে ইউন সব রকমের চেষ্টা করে। রাতের বেলা তারা একটা জায়গায় বসে গল্প করতে থাকে। রাস্তার মাঝখানেই তখন বৃদ্ধ কয়েকজন কাপড়
ডান্স করছিল। এই দেখে ইউন ইহানকে টেনে নিয়ে যায় আর তারাও ডান্স করতে শুরু করে। ইহান মনে মনে বলতে থাকে, এই প্রথম নিজের স্বাভাবিক জীবনটা ফিল করতে পারছি, এরকম ভালো লাগা আর কখনো অনুভব করতে পারেনি। এই সুন্দর মুহূর্তটা ইহান অনেক বেশি মুগ্ধ হয়ে এনজয় করছিল। এরপরেই তারা একটি স্থানীয় হোটেলে খাবার খেতে আসে। ইহান সেখানেই একটা পোস্টারে তার স্বপ্নের ওই জায়গাটাকে দেখতে পায়। সেই ওই পোস্টার ইউনকে দেখিয়ে বলে, আমি স্বপ্নে এই লেকটা দেখতে পাই, আমি ভেবেছিলাম এই জায়গাটা বাস্তবে নেই, কিন্তু এই পোস্টার দেখে বুঝতে পেরেছি এটা বাস্তবেও আছে। ইউন দোকানদারের কাছে সেই লেকের ঠিকানা জিজ্ঞেস করে, কিন্তু দোকানদার সেই লেকের সম্পর্কে কিছুই জানে না। অপরদিকে হঠাৎ করেই ইহান খুব অসুস্থ হয়ে পড়ে, তার দেহে কাঁপুনি শুরু হয় আর এক পর্যায়ে সে অজ্ঞান হয়ে যায়। এরপর দেখানো হয় ইহানের ফুল বডি চেক আপ করা হচ্ছে। ডক্টর রিপোর্ট দেখে মিস লিকে জানায় ইহানের ক্যান্সার ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, তবে এই বিষয় এখনো ভালোভাবে বোঝা যাচ্ছে না। ফাইনাল রিপোর্ট আসতে কয়েকদিন সময় লাগতে পারে। এসব শুনে তার বাবা মা প্রচন্ড ভেঙে পড়ে। এরপর তারা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। ইহান তার মায়ের কাছে কিছু টাকা চায়, কারণ সে একটা স্পেশাল জায়গায় হাইকিং করতে যেতে চাইছিল। কিন্তু মিস লি তাকে বলে, তোমার শারীরিক অবস্থা খুবই খারাপ, এখন কোথাও না গেলেই ভালো হবে। তখনই আবার এক ভিক্ষুক মহিলা তার ছেলেকে নিয়ে তাদের গাড়ির সামনে আসে আর সে বারবার মিস লিকে ডিস্টার্ব করতে থাকে। ফলে মিস লি খুবই রাগান্বিত হয়ে যায় আর কান্নার স্বরে বলতে থাকে, তোমার ছেলে তো অসুস্থ না, এভাবে মানুষদের বিরক্ত না করে তুমি চাইলে কাজ করতে পারো। এরপর সে তাকে কিছু টাকা দেয়। আসলে ইহানের অসুস্থতার কারণে তার মানসিক অবস্থা ভালো ছিল না। ইহানও তার মায়ের কষ্টে খুবই দুঃখ পায়। সে বাড়িতে গিয়ে নিজেকে নিজেই গালমন্দ করতে থাকে। সে ভাবে তার জীবনে কষ্ট ছাড়া আর কিছুই নেই। এরপর সে ওই পোস্টার দেয়ালে লাগিয়ে কান্না করতে করতে ঘুমিয়ে পড়ে। এরপর দিন ইহানের দাদির জন্মদিন ছিল, তাই ইহানের পরিবার তার দাদির বাড়িতে জন্মদিন পালন করতে যায়। সেখানে জিহানের ছোট ভাইও উপস্থিত ছিল। ইহান কিছু সময়ের জন্য ওয়াশরুমে গেলে তারা ইহানের চিকিৎসার ব্যাপারে কথাবার্তা বলতে শুরু করে। ইহানের দাদি বলছিল যে সে এই বাড়িটা বিক্রি করে দিবে ইহানের চিকিৎসার জন্য। এদিকে জিয়ানের ছোট ভাই বলে, এই বাড়ি বিক্রি করতে হবে না, যদি প্রয়োজন হয় আমার বাড়িটা বিক্রি করে দিব। এসব কিছু শুনে জিহান অনেক বেশি ইমোশনাল হয়ে কান্না শুরু করে। এদিকে বাহিরে দাঁড়িয়ে ইহানও সব কিছু শুনছিল। তার প্রতি সবার এই ভালোবাসা দেখে সে মাথা নিচু করে সবাইকে কৃতজ্ঞতা জানায়। এরপর দেখানো হয় ইহান বাজার থেকে কিছু কিনে বাড়িতে ফিরছে। তখনই ইউন তার সাথে কথা বলতে আসে। আসলে ইহান অজ্ঞান হয়ে যাওয়ার পর থেকে এই পর্যন্ত ইউনের সাথে একবারও কথা বলেনি, তার মেসেজগুলো সিন করছিল না। এই বিষয়ে জিজ্ঞেস করলে ইহান তার সাথে খুবই খারাপ আচরণ করে। ইউন বলে, ফাইনাল রিপোর্ট হাতে পাওয়ার অপেক্ষার যে যন্ত্রণা তা আমি বুঝতে পারছি, প্রেসারে থাকাটাই স্বাভাবিক। সে আরো বলে তার এক থেরাপিস্ট বন্ধু আছে, ইহান চাইলে তার সাথে দেখা করিয়ে দিতে পারবে, যাতে সে তার রাগ কিছুটা কন্ট্রোল করতে পারবে। এই শুনে ইহান আরো বেশি রেগে যায়। সে বলে, আমি বারবার তোমার বন্ধুদের কাছে অপমানিত হতে চাই না, আর আমার থেকে বেশি তোমার থেরাপি নেওয়া প্রয়োজন, কারণ তুমি অন্যদের জীবন পরিবর্তন করার জন্য উঠে পড়ে লেগে থাকো। তোমার এই আশাবাদী চিন্তা দূর হলেই আমরা বাকি জীবন একসাথে কাটাতে পারবো। এই শুনে ইউন অভিমান করে বলে ওঠে, আমি কি কখনো বলেছি যে আমি তোমার সঙ্গে থাকতে চাই? এই বলেই সে তার বাড়ির দিকে চলে যায়। এদিকে ইহান খুবই ভেঙে পড়ে। আসলে সে ইউনকে অনেক বেশি পছন্দ করত আর সে ভেবেছিল ইউনও তাকে পছন্দ করে। এরপর দেখানো হয় ইহান মন খারাপ করে বসে আছে। রাতের বেলা সে একটা বারে চলে যায় আর ড্রিঙ্কস করে সোজা ইউনের বাড়িতে চলে আসে। ইউন তাকে এই অবস্থায় দেখে অবাক হয়ে যায় আর তাকে ভেতরে নেয়ার চেষ্টা করতে থাকে, কারণ বাহিরে তখন বৃষ্টি হচ্ছিল আর বৃষ্টিতে ভিজলে তাদের সমস্যা হয়। কিন্তু ইহান বাহিরে দাঁড়িয়েই ইউনকে কিছু ইমোশনাল কথা বলতে থাকে। সে বলে, তুমি জানো আমি খুবই ইন্ট্রোভার্ট ছেলে, এমনকি বাসে কোথাও গেলে একদম পিছনে গিয়ে বসি, কিন্তু সব থেকে বেশি ভয় লাগে মৃত্যুকে। আমার ক্যান্সার হওয়ার পর থেকে একটা মুহূর্ত স্বাভাবিক জীবনযাপন করতে পারিনি। সবসময় ভাবি এই বুঝি মারা যাব, কিন্তু হঠাৎ করেই এসব চিন্তা করা ভুলে গিয়েছিলাম। তুমি সব কিছু পরিবর্তন করে দিয়েছিলে, কিন্তু ওই দিন অজ্ঞান হয়ে যাওয়ার পর সৃষ্টিকর্তা আবারও আমাকে মনে করে দিয়েছে যে আমি একজন ক্যান্সার পেশেন্ট। এরপর ইহান আবারও নেগেটিভ কথা বলতে শুরু করে। সে বলে, সৃষ্টিকর্তা আমাদের মতো পেশেন্টদের একটু ভালোবাসে না। এই শুনে ইউন রেগে যায় আর তাকে টেনে রাস্তায় নিয়ে আসে। এরপর সে এক বৃদ্ধ মহিলাকে দেখিয়ে বলে, এই বৃদ্ধ মহিলার নাতি 3 বছর আগে নিখোঁজ হয়ে গিয়েছিল, কিন্তু সে এখনো হাল ছাড়েনি, বরং সে নিজেকে আপডেট করেছে। ইন্টারনেট চালানো শিখে সেখানে নিয়মিত পোস্ট করে আর বৃষ্টি হলেই রাস্তায় এসে দাঁড়িয়ে থাকে, কারণ দেয়ালের ভিজে যাওয়া পোস্টারগুলো পরিবর্তন করে নতুন পোস্টার লাগাবে। এরপর ইউন আরো একজন বয়স্ক ব্যক্তিকে দেখায় যে কিনা ডেলিভারির কাজ করে, কিন্তু সে কথা বলতে পারে না, তাই কাস্টমাররা তাকে কম রেটিং দেয়। এছাড়াও তাকে রাস্তার পাশে ঘুমাতে হয়। মাঝে মাঝে কয়েকজন মাতাল বখাটে এসে তাকে বিরক্ত
বিরক্ত করে, কিন্তু সে তার জীবনের হাল ছেড়ে দেয়নি। সে বলে প্রকৃতির সবকিছু একটা নিয়মের মধ্যে চলে। রোগে আক্রান্ত হওয়া, কষ্ট ভোগ করা, এই সবকিছুই জীবনের একটা অংশ। এসব শুনে ইহান চুপ করে দাঁড়িয়ে থাকে। আর এরপরেই সে হঠাৎ ইউনকে প্রপোজ করে বসে। তা শুনে ইউন খুবই অবাক হয়ে যায় আর সাথে সাথে ইহানকে জড়িয়ে ধরে। এরপরের সিনে দেখানো হয় মিস্টার লাওসুন তাদের দুজনকে ঘরে নিয়ে এসেছে। এরপর ইহানের বাবা মা সেখানে চলে আসে আর ইহানকে অনেক বকাঝকা করতে থাকে, কারণ সে ড্রিঙ্কস করেছিল। এদিকে মিস্টার লাওসুন ইউনকে বলে, তোমার বৃষ্টিতে ভেজা উচিত হয়নি, এতে মাথা ব্যথা বৃদ্ধি পাবে। এরপর সে ইহানের বাবা মাকে তার ঘরটা ঘুরিয়ে দেখায়। অপরদিকে ইউন মার্কার দিয়ে ইহানের হাতে ছোট্ট একটি লাল রঙের ফুল এঁকে দেয়। এর পরদিন সকালবেলা ইউন ফোন করে ইহানকে বলে, আমি ওই লেকের অ্যাড্রেস বের করে ফেলেছি। এদিকে ইহান বলে সেও ওই জায়গার খোঁজ পেয়েছে ইন্টারনেট থেকে, কিন্তু সেখানে যেতে অনেক টাকা লাগবে। এরপর ইউন তার নিজে হাতে বানানো কয়েকটা শোপিস কম দামে বিক্রি করার জন্য অনলাইনে বিজ্ঞাপন দেয়। ইহানও তার বাবার হাতে তৈরি করা একটা মাটির পুতুল বিক্রি করতে নিয়ে আসে। এভাবে তারা একটু একটু করে টাকা জমানোর চেষ্টা করছিল। ইহান দেখতে পায় তার বাবা তাদের গাড়িটি ভাড়ায় চালাচ্ছে, কিন্তু আজ তার ছুটির দিন ছিল। এরপর ইহান বাড়িতে এসে তার বাবার জন্য খাবার তৈরি করে। যখন তার বাবা বাড়িতে আসে, সে তাকে ওই খাবারটা খেতে দিয়ে জিজ্ঞেস করে, আজ তোমার ছুটির দিন ছিল, কিন্তু তুমি কোথায় গিয়েছিলে? জিয়ান মিথ্যে বলে যে তার একটা মিটিং ছিল অফিসে। ইহান বুঝে যায় তার চিকিৎসার টাকা জমানোর জন্য ছুটির দিনে তার বাবা উবার ড্রাইভার হিসেবে কাজ করে। এতে তার প্রচন্ড মন খারাপ হয়। এরপর দিন সে কিমের বাড়িতে আসে। ক্যান্সারে আক্রান্ত ওই ছোট্ট মেয়েটাকেও এখানে দেখানো হয়। চিকিৎসার সময় তার চুল পড়ে গিয়েছিল। কিম তাকে একটা উইক পরিয়ে দেয়। ইহান কিমের কাছ থেকে একটা পরিচিত মেডিকেল শপের নাম্বার নেয়। কিম জিজ্ঞেস করে সে এটা দিয়ে কি করবে। ইহান মিথ্যে বলে যে তার এক বন্ধুর রিসার্চের কাজে ঘুমের ওষুধের প্রয়োজন, তাই সে মেডিকেল শপের নাম্বারটা নিচ্ছে। কিন্তু ইহান আসলে নিজের জন্যই ঘুমের ওষুধ কিনেছিল। এরপর সে বাড়িতে এসে খাবার টেবিলে ডিনার করতে বসে পড়ে। এদিকে জিয়ান এবং মিস লি তখন খুবই রাগান্বিত ছিল। এরপরেই জিয়ান ওই ঘুমের ওষুধটা বের করে টেবিলের উপর রাখে। আসলে কিম বুঝে গিয়েছিল যে ইহান ভুল একটা সিদ্ধান্ত নিয়েছে। সে নিজের জন্যই ঘুমের ওষুধ কিনবে, তাই সে জিয়ানকে এই ব্যাপারে বলে দিয়েছিল। জিয়ান অনেক রাগারাগি শুরু করে। সে বলে, তোমার জীবন শুধু তোমার না, আমাদের জীবনের সাথেও তোমার জীবনটা জড়িয়ে আছে, তাই এই ভুল সিদ্ধান্ত নেওয়াটা একদমই উচিত হয়নি। এরপর ইহানও খুবই রাগান্বিত হয়ে যায় আর তার মনের কষ্টগুলো এক এক করে বলতে থাকে। সে বলে, আমার ক্যান্সার হওয়ার পর থেকেই এই ঘরের শান্তি নষ্ট হয়ে গিয়েছে। একটা নতুন কিছু কেনা হয়নি, কারণ আমার চিকিৎসার জন্য টাকা লাগবে। দিদা এবং আঙ্কেল নিজেদের কথা না ভেবে বাড়ি বিক্রি করে দিতে প্রস্তুত, আর তুমি এক্সট্রা টাকা কামানোর জন্য ছুটির দিনেও পরিশ্রম করো, অথচ তোমার গ্যাস্ট্রিকের জন্য ডক্টরের কাছে যাও না। এসব কিছু আমার আর ভালো লাগছে না, এগুলো আমাকে আরো বেশি কষ্ট দেয়, তাই আমি নিজেকে শেষ করে দিব। এই শুনে জিয়ান খুবই রাগান্বিত হয়ে যায় আর ইহানকে চর মেরে বসে। এরপর ইহান কান্না করতে করতে বাড়ি থেকে বের হয়ে কিমের কাছে চলে যায় আর ছাদের উপরে একটা বেঞ্চে গিয়ে শুয়ে পড়ে। তখনই কিম সেখানে আসে আর ইহানকে বলতে থাকে, আমি জানি তোমার কেমন অনুভূতি হচ্ছে, কিন্তু তোমার যেমন কষ্ট হয় তেমন ভাবে তোমার আশেপাশের মানুষগুলো অনেক কষ্ট সহ্য করে, তবে এতে তারা একটু মন খারাপ করে না। তারা হাসি খুশি ভাবেই সবকিছু স্যাক্রিফাইস করে দেয়। ইহান দেখে তার বাবা নিচের রুমে বসে আছে। এরপর সে নিচে নেমে আসতে থাকে। জিয়ান তার সব ওষুধগুলো নিয়ে এসেছিল। সে ইহানকে বলে, ইচ্ছে হলে এখানেই থাকতে পারো কিছুদিন, কিন্তু এই ওষুধগুলো সময় করে খেয়ে নিও। তখনই ইহান বলে ওঠে, বাবা এসব কেন করছো? জিয়ান ইমোশনাল হয়ে বলে, তোমার জন্মের পর থেকে এই পর্যন্ত একবারও তোমার গায়ে হাত তুলিনি, আজ তুলতে হয়েছে, কারণ যখন থেকে তোমার অসুখটা শুরু হলো তখন থেকে একটা জিনিসই আমার সব থেকে বেশি ভয় লাগে, আর সেটা হচ্ছে তোমার মৃত্যু। এই বলে সে কান্না করতে শুরু করে। ইহানের চোখও ভিজে যায়। এরপরেই জিয়ান তার ফোন বের করে ইহানকে দেখিয়ে বলে, ট্যাক্সি চালিয়ে আমি অনেক টাকা জমিয়েছি, তুমি যেখানে অ্যাডভেঞ্চার করতে যেতে চেয়েছিলে এই টাকাগুলো দিয়ে সেখানে যেতে পারবে, কিন্তু ইহান বলে আগে তোমার গ্যাস্ট্রিকের চিকিৎসা করাতে হবে। এর উত্তরে জিয়ান বলে, আগামী মাসেই আমার অফিস থেকে বোনাস দেয়া হবে, সেই টাকা দিয়ে চিকিৎসা করিয়ে নিব, তোমার এখন ঘুরে ফিরে আনন্দ করার বয়স। কিন্তু সে ইহানকে শর্ত দেয়, ডক্টর তাকে ঘুরতে যাওয়ার পারমিশন দিলে তবেই সে যেতে পারবে। ইহান তার কথায় রাজি হয়।
এরপর দিন ইহান তার বাবা মা আর ইউনের সাথে হসপিটালে আসে। ডক্টর ফাইনাল রিপোর্ট দেখে জানায় ইহানের আপাতত কোনো ঝুঁকি নেই, সে ধীরে ধীরে সুস্থ হয়ে যাচ্ছে, ওষুধগুলো ঠিক মতো খেলেই চলবে। এই শুনে তারা সবাই খুব খুশি হয়। এরপর দেখানো হয় ইহান আর ইউন অ্যাডভেঞ্চারে যাওয়ার জন্য ট্রেনে উঠে পড়েছে। তারা বেশ খুশি ছিল। রাতের বেলা ইউন তাকে জিজ্ঞেস করে, তুমি স্বপ্নে যে মেয়েটাকে দেখো সেই মেয়েটা কি আমি? ইহান বলে, অবশ্যই তুমি, কারণ আমি এই পর্যন্ত আসতে পারতাম না যদি তুমি আমাকে উৎসাহ না দিতে। এরপর গল্প করতে করতে তারা ঘুমিয়ে পড়ে। কিন্তু এর পরদিন সকালবেলা ইহান ঘুম থেকে উঠে দেখে ইউন তার বেডে নেই, সে ওয়াশরুমে গিয়েছিল। আর সেখান থেকে ফেরার সময় হঠাৎ করেই তার মাথা ঘুরতে শুরু করে আর মুহূর্তের মধ্যেই সে অজ্ঞান হয়ে পড়ে যায়। ট্রেন থামিয়ে তাকে অ্যাম্বুলেন্সে উঠানো হয়। এরপর আমরা দেখি ইউনকে হসপিটালে ভর্তি করা হয়েছে। মিস্টার লাউসুন তার সব টাকা কাউন্টারে জমা দেয়। ইউনকে দেখার জন্য ইহান রুমে আসলে ইউন খুবই মন খারাপ করে বলে, টেবিলের উপরে একটা হার্ড ডিস্ক রাখা আছে। এই হার্ড ডিস্কে আমার ছোটবেলার সমস্ত ছবি সংরক্ষণ করা আছে। এই ছবিগুলো একটা ডায়েরিতে সাজিয়ে সেটা আমার বাবাকে দিয়ে দিবে। আমি স্মৃতি হিসেবে এটাই রেখে যেতে চাই। আসলে ইউনের ক্যান্সার হঠাৎ করেই বৃদ্ধি পেয়েছিল। ইহান তাকে বলে, তুমি দেখি আমার মতো নেগেটিভ কথা বলতে শুরু করেছো, তুমি তো অনেক স্ট্রং ছিলে। কিন্তু ইউন বলে, আমি ক্লান্ত হয়ে গিয়েছি। সে আরো বলে, তুমি আমাকে আর দেখতে আসবে না, কিছুদিন পরেই আমার চুলগুলো কেটে ফেলা হবে। আমি চাই না যে আমাকে তুমি এই অবস্থায় দেখো। ইহান এসব শুনে কান্না করতে থাকে। এরপর সে ডক্টরের সাথে কথা বলতে আসে। ডক্টর তাকে জানায় ইউনের গত সপ্তাহ থেকেই ক্যান্সারটা বৃদ্ধি পেতে শুরু করেছিল। কিন্তু ইউন এই ব্যাপারে ইহানকে কিছুই বলেনি। ইহান অনেক বেশি মন খারাপ করে বাড়িতে চলে আসে আর ছবিগুলো প্রিন্টার থেকে বের করতে থাকে। তখনই মিস লি এসে ইহানকে ছবিগুলো সাজাতে সাহায্য করে। এর পাশাপাশি সে নিজের কষ্টগুলো ইহানের সাথে শেয়ার করে। সে বলে, আমি যখন ছোট ছিলাম তখন অনেক কিছু ভয় পেতাম, যেমন অন্ধকারে ঘুমানো, বিষাক্ত পোকামাকড় ইত্যাদি। কিন্তু তোমার জন্মের পর সেই ভয়গুলো পরিবর্তন হয়ে যায় আর আমি অন্য কিছু ভয় পেতে শুরু করি, যেমন তোমার সর্দি কাশি হলো কিনা, কেউ তোমাকে বিরক্ত করছে কিনা, অথবা তুমি কোনো বিপদে পড়েছো কিনা। এখন শুধু একটা জিনিসই আমাকে ভয় দেখায়, আর সেটা হচ্ছে তোমাকে হারিয়ে ফেলা। এই বলে সে ইমোশনাল হয়ে পড়ে। ইহান জিজ্ঞেস করে, আমাকে হারানোর পর তোমরা কি করবে? এই কথার উত্তরে মিস লি কিছুক্ষণ চুপ করে থাকে আর কথা ঘুরিয়ে অন্য রুমে চলে যায়। এরপর দেখানো হয় ইহান কিমের সাথে দেখা করতে এসেছে। আসলে কিমেরও অনেক বেশি কষ্ট আছে। সে জানায় তার স্ত্রীর ক্যান্সার হয়েছিল, কিন্তু সে ছিল আশাবাদী একজন মানুষ। সে তার মতোই ক্যান্সারে আক্রান্ত কয়েকজনকে নিয়ে এই গ্রুপটা চালু করে আর সবাইকে মোটিভেশন দিতে থাকে। সবাই তার মাধ্যমে বেঁচে থাকার একটা শক্তি খুঁজে পেলেও সে নিজের কাছেই হেরে গিয়েছিল, অর্থাৎ সে মৃত্যুবরণ করেছিল। ওইদিকে কিম তখন চিকিৎসার টাকা জোগাড় করতে খুবই ব্যস্ত হয়ে পড়েছিল। সে ভালোভাবে তার স্ত্রীর দেখাশোনা করতে পারেনি। সে ভাবে তার অযত্নের কারণেই সে তার স্ত্রীকে হারিয়েছে। সেই থেকেই সে এই গ্রুপটা পরিচালনা করে আসছে। সে আরো বলে, পৃথিবীর সব থেকে বেশি আশাবাদী মানুষটাও একসময় হাল ছেড়ে দিতে পারে। এটা খুবই স্বাভাবিক একটা বিষয়, কিন্তু তোমার এখন উচিত ইউনের পাশে থাকা আর তাকে সময় দেয়া। এরপরেই কিম একটা পার্টির আয়োজন করে আর সব পেশেন্টদের নিয়ে ডিনার করতে বসে। আসলে সে আর এখানে থাকবে না, সে তার গ্রামের বাড়িতে গিয়ে তার বাবা মায়ের দেখাশোনা করবে। এই শুনে সবাই খুবই হতাশ হয়ে যায়, কিন্তু কিম বলে ওঠে, আমি এখানে না থাকলে কি হয়েছে, এই গ্রুপের সবাই একে অপরকে মোটিভেট করতে থাকবে। এরপর সে সবাইকে উৎসাহিত করার জন্য বলতে থাকে, আমরা পারবো, আমরা এই রোগগুলোকে দেহ থেকে সরিয়ে ফেলবো। ইহানও এই প্রথমবার হাত উঠিয়ে কিমের সাথে এসব বলছিল। সে জানতো যে এগুলো দিয়ে কাজ হয় না, সে শুধু ইউনের জন্য এগুলো করছিল। ইহান বাড়িতে যাওয়ার সময় দেখতে পায় ওই ছোট্ট মেয়েটার বাবা খুবই মন খারাপ করে রাস্তায় বসে আছে আর তার মেয়ের উইকটা তার হাতে। তখনই একজন ডেলিভারি বয় এসে তাকে একটা খাবার দিয়ে যায়। তার মেয়ে নাকি এটা অর্ডার করেছিল তার জন্য। এই খাবার এই লোকটার ফেভারিট ছিল। আসলে তার মেয়ে ক্যান্সারের সাথে লড়াই করে জিততে পারেনি, ছোট্ট মেয়েটা মৃত্যুবরণ করেছিল। দেখানো হয় লোকটা অসম্ভব রকম মন খারাপ করে খাবারটা খেতে শুরু করেছে আর অঝরে কান্না করছে। এরপরেই ইহান বাড়িতে গিয়ে কিছু একটা ভাবতে থাকে। তখনই মিস লি তার ফোনে একটা ভিডিও পাঠায়। সেই ভিডিওতে মিস লি এবং জিয়ান বলে, তোমাকে কিছু কথা বলবো ভাবছিলাম, কিন্তু সরাসরি বলতে পারছিলাম না, তাই ভিডিও করে পাঠাচ্ছি। মিস লি বলে, তুমি জিজ্ঞেস করেছিলে যে যদি তোমাকে হারিয়ে ফেলি তাহলে আমরা কি করব। এই নিয়ে আমরা অনেক চিন্তা ভাবনা করেছি, তবে এর আগে একটা ভিডিও ক্লিপ দেখো। আমরা এগুলো ছুটির দিনগুলোতে রেকর্ড করেছি। ভিডিওতে দেখতে পায় তার বাবা মা বেশ আনন্দেই ছুটির দিন কাটাচ্ছে। তারা খুনসুটিময় মজা করে দিন পার করত। এদিকে ইহানের ক্যান্সারের চিন্তাও তাদের মাথায় থাকতো।
তবে প্রতিটা মুহূর্ত তারা এমনভাবে পার করছিল যেন এটাই তাদের শেষ দিন। এরপরেই মিস লি বলে, জীবনে হারিয়ে যাওয়ার ভয় বা মারা যাওয়ার ভয় সবারই থাকে, কিন্তু এই ভয় থেকে বাঁচার একটাই উপায় আছে, আর সেটা হচ্ছে প্রত্যেক সেকেন্ডে নিজের মন মতো জীবনযাপন করা। এভাবেই আমি আর তোমার বাবা সময় পার করেছি। এই পুরো ভিডিও দেখে ইহান খুবই ইমোশনাল হয়ে পড়ে আর মিস লিকে রিপ্লাই করে ধন্যবাদ জানায়। এরপর দেখানো হয় ইহান তার মাথার চুলগুলো ফেলে দিয়ে ইউনকে ভিডিও কল করেছে। ইউন তাকে দেখে বলতে থাকে, তুমি কেন চুল কেটে ফেলেছো? কিন্তু ইয়ান কোনো কথা বলে না। সে ইউনের মতো করেই ওই স্বাদহীন মিক্সড জুস তৈরি করে আর গ্লাসটা হাতে উঠিয়ে ইউনকে বলে, তুমি প্রথমে আমার জীবনে অচেনা একটা মেয়ে হয়ে এসেছিলে, কিন্তু কোনো একভাবে আমাদের বন্ধুত্ব হয়ে যায়। তখন থেকে আমার জীবনটাই পাল্টে গিয়েছে। আমি এই জুসটা খেলেই তুমি চিরদিনের জন্য আমার হয়ে যাবে। তারপর ইহান অনেক কষ্টে সেই জুসটা খেয়ে নেয়, যা দেখে ইউন অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। এরপর দেখানো হয় ইহান বালিশ আর চাদর নিয়ে ইউনের হসপিটালে চলে এসেছে আর ইউনের পাশেই বিছানা করে সেখানে শুয়ে পড়ে। সে ইউনকে জিজ্ঞেস করে গত সপ্তাহে তার শারীরিক অবস্থার কথা জানার পরেও কেন সে ইহানের সাথে অ্যাডভেঞ্চার করতে গিয়েছিল। এর উত্তরে ইউন বলে, আসলে তোমার স্বপ্নের ওই মেয়েটা আমি হতে চেয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্য যে আমি তোমার স্বপ্নের মেয়েটা হতে পারিনি। তোমার ভবিষ্যতে আমার কোনো অস্তিত্ব নেই। এই শুনে ইহান বসে পড়ে আর ইউনকে বলে, তুমি আমার সাথেই থাকবে সব সময়। তুমি একটু সুস্থ হলেই আমরা দুজনে মিলে সি বিচ, বরফের দেশ, মরুভূমি এসব জায়গায় অ্যাডভেঞ্চার করতে যাব। আমি এগুলো স্বপ্নে দেখতে পাই। কিন্তু ইউন বুঝতে পারে ইহান তাকে মিথ্যে বলছে। এরপরে ইউন বলে, আচ্ছা আমরা যদি আলাদা হয়ে যাই তাহলে কি হবে? ইহান মার্কার দিয়ে ইউনের হাতে একটা ছোট্ট লাল ফুল এঁকে দেয় আর বলে, তুমি কখনো হারাবে না। এই ফুলটা হচ্ছে একটা চিহ্ন। যদি তুমি ভিড়ের মধ্যে হারিয়ে যাও তাহলে হাত উঁচু করে তুলবে, তখনই আমি তোমাকে চিনে ফেলবো। এগুলো শুনে ইউন হাসতে থাকে। এরপর সে ইহানকে বলে, চলো এখনই একটু বাহিরে যাই। ইহান তাকে একটা রেল লাইনে নিয়ে আসে আর আকাশের তারাগুলো দেখতে দেখতে গল্পগুজব করে। ইউন বলছিল, হতে পারে এই পৃথিবীতে আমাদের হ্যাপি এন্ডিং হবে না, কিন্তু এমন একটা ইউনিভার্স অবশ্যই আছে যেখানে সবকিছুর হ্যাপি এন্ডিং হচ্ছে। ইউন সেই ইউনিভার্সের ভিন্ন পৃথিবীটাকে কল্পনা করতে থাকে। সে দেখে ইহান তাকে নিয়ে বাইকে করে অ্যাডভেঞ্চার করতে যাচ্ছে, কিন্তু এর পরের দিনই ইউন মৃত্যুবরণ করে। ইহান একদম থমকে গিয়েছিল তার মৃত্যুতে। এই ঘটনার পর থেকে সে তার স্বপ্নে আর কাউকে দেখতে পেত না। এর কিছুদিন পর ইহান মিস্টার লাউসুনের সাথে দেখা করতে যায় আর ইউনের কথা মতো ওই ছবিগুলোর ডায়েরিটা তাকে দিয়ে দেয়। তা দেখে লাউসুন খুবই ইমোশনাল হয়ে যায়। সে বলে, ইউনকে দেখাবো বলে কয়েকটা ম্যাজিক ট্রিক্স শিখেছিলাম। ইউন ম্যাজিক দেখতে খুব পছন্দ করত, কিন্তু আফসোস বাস্তব জীবনে কোনো ম্যাজিক হয় না। এরপর সে ইহানকে বলে, তুমি ইউনের যে কোনো কিছু স্মৃতি হিসেবে সাথে করে নিয়ে যেতে পারো। এই শুনে সে ইউনের রুমে যায়। সেখানে ইউনের হাতে তৈরি ওই ছোট্ট জিনিসগুলো ছিল। তা দেখে তার খুব মন খারাপ হয়। এভাবেই 1 বছর কেটে যায়। ইহান এখন একটা হাই স্কুলে পড়াশোনা করে। ক্লাস শেষ হলে এক মেয়ে তাকে বলে, কিছুদিনের মধ্যেই তাদের ক্যাম্প শুরু হবে, তুমি কি ক্যাম্পে আসবে? ইহান তাকে বলে, আমার নিজস্ব একটা খুব জরুরি কাজ আছে, তাই আমি স্কুলের ক্যাম্পে যেতে পারবো না। এরপর দেখানো হয় ইহান রেডি হয়ে অ্যাডভেঞ্চার করতে বেরিয়ে পড়েছে। সে প্রথমেই ওই লেকের সামনে আসে, যেটা সে সব সময় স্বপ্নে দেখত। তবে এবার সে নিজের চোখের সামনেই ইউনকে দেখতে পায়, যে কিনা তার সাথেই খুব সুন্দর একটা মুহূর্ত কাটাচ্ছিল। আসলে এটা ছিল তার কল্পনা। ইহান মনে মনে বলতে থাকে, অন্য ইউনিভার্সে সবকিছু স্বাভাবিকই আছে মনে হয়। সেখানে হয়তো আমি মা বাবার সাথে বেশ আনন্দে দিন কাটাচ্ছি। ওই ছোট্ট মেয়েটাও মনে হয় মারা যায়নি। বৃদ্ধ মহিলাটাও হয়তোবা তার নাতিকে নিয়ে সুখে আছে। আর সেখানে কিমের স্ত্রীও হয়তো বেঁচে আছে। ইউন হয়তো সুস্থ আছে, তার বাবা মায়ের সাথে সুন্দর জীবনযাপন করছে। এরপর ইহান অনেকগুলো ভেড়ার পাল দেখতে পায়। সেগুলোর গায়ের ওপর লাল রঙের একটা করে ফুল আঁকা ছিল, যাতে তারা হারিয়ে না যায়। এই সবকিছু সে ইমোশনাল হয়ে দেখতে থাকে আর ভাবতে থাকে, এই পৃথিবীটা কল্পনাতেই সুন্দর, বাস্তবে নয়।